আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনায়। আমাদের আজকের লাইভ পর্যালোচনার বিষয় হচ্ছে আমেরিকার তোয়াক্কা না করে স্পিকারের বিরল উদ্যোগ। আমাদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি ইতোমধ্যে সংসদ পরিচালনায় ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। কোনো বিশ্লেষক তো এটা বলে থাকেন যে গত ৫৫ বছরে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে ভিন্ন মাত্রিক ভূমিকায় অবতীর্ণ হওয়া স্পিকার হলেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি একদিকে যেমন মুক্তিযোদ্ধা, অন্যদিকে একজন পুরনো পোর খাওয়া রাজনীতিক। দীর্ঘ সময় ধরে তিনি তার সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। একজন পোর খাওয়া রাজনীতিক মুক্তিযোদ্ধা হিসেবে স্পিকারের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যে ধরনের ন্যায্যতার উদাহরণ দেখিয়েছেন তা বিরলই বটে। এই ধরনের মন্তব্যও কিন্তু বিশ্লেষকরা করছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে স্পিকারের নেতৃত্বে ইতোমধ্যে একটি দল ইরানের তেহরানে পৌঁছেছেন। উদ্দেশ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ করা। আমরা কিন্তু অনেকেই বাংলাদেশের সাম্প্রতিক এই পরিস্থিতিতে একটা কথা বলি যে বাংলাদেশ এখন মার্কিনমুখী হয়ে গেছে, কিন্তু দুটো কারণে সেই জায়গায় বাংলাদেশ উল্টো প্রতিক্রিয়া দেখিয়েছে। যদি সত্যিই আমরা পুরোপুরি মার্কিনমুখী হতাম, মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র পদলেহনকারী হতাম, তাহলে এই দুটো কাজ করতে পারতাম না। আমি যে যুক্তি দিচ্ছি এই যুক্তিগুলো বিবেচনা করবেন আপনারা। প্রথম হচ্ছে, চীনের সঙ্গে সম্পর্কের এত গভীরতা তৈরি করা সম্ভব হতো না যদি আমরা অনুপুঙ্খভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিকে অনুসরণ করতাম বা তাদের পদলেহন ছাড়া অন্য কোনো কাজ না করতে পারতাম, ঠিক যেমনটি ১৭ বছরে আওয়ামী লীগ ভারতের পদলেহন করেছে। তো সুতরাং বাংলাদেশের এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যতটুকু সম্পর্ক আছে সেই সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হতে পারে, কিন্তু একেবারেই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দাসখত দিয়েছি এটা বলা যাবে না। একটা ঘটনা হচ্ছে চীনের সঙ্গে সাম্প্রতিক আমাদের বাণিজ্যিক বিস্তৃতি, সামরিক উদ্যোগ, এতে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হলো না খুশি হলো তার দিকে আমরা তাকাইনি। দ্বিতীয় বিষয় হচ্ছে, সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক অব্যাহত রাখা, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইমাম খামেনির জানাজায় উপস্থিত হবার জন্য তেহরানে গেছেন। এটা দুই দেশের বন্ধুত্বের জন্য একটা চমৎকার নজির হয়ে থাকবে প্রিয় দর্শক। তো দেখুন, ভারতকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল ইমাম খামেনির জানাজায় অংশ নিতে। ইতিমধ্যে ভারত এবং ইরানের সম্পর্ক ভয়াবহ তলানিতে গিয়ে ঠেকেছে, কারণ নরেন্দ্র মোদীর অতিরিক্ত নেতানিয়াহু প্রীতি। সেটা নিয়ে সোনিয়া গান্ধী চমৎকার একটা প্রবন্ধ লিখেছেন, বলেছেন যে কেবলমাত্র মোদীর ব্যক্তিগত সম্পর্কের কারণে মধ্যপ্রাচ্য থেকে দিল্লি ছিটকে পড়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদী তিনি যাচ্ছেন না, তিনি যাননি, বরং তার একটা প্রতিনিধিকে তিনি পাঠিয়েছেন। তো যাই হোক, স্পিকারের নেতৃত্বে আমাদের যে প্রতিনিধি দল ইরানে উপস্থিত হয়েছেন, তো সেই প্রতিনিধি দলে কারা কারা আছেন চলুন আমরা দেখে নেই। বৃহস্পতিবার সকাল 7:30টায় ঢাকার হজরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশ্যে যাত্রা করে ইতিমধ্যে তারা পৌঁছে গেছেন। বিরোধী দলের সংসদ সদস্যরা হলেন রাজশাহী 1 আসনের সংসদ সদস্য এবং জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, চাঁপাই নবাবগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ডক্টর কেরামত আলী, রংপুরের পীরগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক নুরুল আমিন এবং মাদারীপুর 1 আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য পীরজাদা হানজালা। জানা যায় অংশগ্রহণ শেষে আগামী 4 জুলাই স্পিকার ও সফর সঙ্গীদের দেশে ফেরার কথা রয়েছে। আপনারা জানেন যে 1979 সালের ইসলামী বিপ্লব পরবর্তী ইরানের রাষ্ট্র ব্যবস্থা গঠনে আয়াতুল্লাহ আলী খামেনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1980 সালে অল্প সময়ের জন্য প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ইরান ইরাক যুদ্ধ শুরুর পর ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে ইরানের প্রেসিডেন্টও নির্বাচিত হন তিনি। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাকে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত
করে। স্পিকারের এই সফরকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও শোক সংহতির সফর হিসেবে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা কদিন আগে দেখতে পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সঙ্গে চা খাবার আগ্রহ প্রকাশ করেছেন, এক টেবিলে বসে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু ইরানের স্পিকার বাকের গালিভাফ সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন যে কখনোই এটি সম্ভব নয় যে আমাদের সর্বোচ্চ নেতা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। তার মানে বুঝতেই পারছেন যে পরিস্থিতি কি। ট্রাম্পের এই আহ্বানে সাড়া দেয়নি তেহরান। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পকেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার অনুষ্ঠানে দাওয়াত করা হয়নি, বা মার্কিন যুক্তরাষ্ট্রকে দাওয়াত করা হয়নি। কারণ আপনারা সবাই জানেন গত 28শে ফেব্রুয়ারি আলোচনার টেবিল থেকে আচমকা উঠে এসে ইরানে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সেই ন্যাক্কারজনক পূর্ব ঘোষণা ছাড়াই করা হামলায় শহীদ হন আয়াতুল্লাহ আলী খামেনি এবং আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। পাশাপাশি একটা স্কুলে হামলা করে প্রায় 1000-এর মতো শিশুকে হত্যা করে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং বুঝতেই পারছেন পরিস্থিতি। এইরকম একটা পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে দাওয়াত দেওয়া তো দূরের কথা, তেহরান তো ছায়াই মারাচ্ছে না। শুধুমাত্র আন্তর্জাতিক তেল এবং জ্বালানি সংকট থেকে বিশ্বকে মুক্ত করবার জন্য শান্তি চুক্তিটি অনুষ্ঠিত হয়েছে, তাও আবার পাকিস্তান এবং মাঝখানে কাতারের উদ্যোগের কারণে। তো আমি যে মূল জায়গায় ফোকাস দিতে চাচ্ছি, যে যেখানে ভারত থেকে নরেন্দ্র মোদীকে দাওয়াত দেওয়ার পরেও তিনি যাচ্ছেন না, কারণ ইতিমধ্যে সম্পর্ক খারাপ করে ফেলেছেন, কোন মুখে তিনি তেহরানে উপস্থিত হবেন। নানাভাবে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছে দিল্লি। তেহরানে যে বিপুল সংখ্যক ভারতীয়রা থাকেন তাদের অধিকাংশই প্রায় দিল্লির অনুগত হিসেবে ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ধরনের কনস্পিরেসিতে অংশ নিয়েছেন। ইরানের তেহরান সহ বিভিন্ন শহরে যে গাদ্দাররা আটক হয়েছে তার একটা উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছেন ভারতীয় নাগরিক। এটা খুবই উদ্বেগজনক। এরপর আমরা দেখতে পাচ্ছি যে গত 1.5 দশকে দিল্লি ইসরায়েলকে এমন ভাবে প্রশ্রয় দিয়েছে যে দেশটির অনেকগুলো ড্রোন কারখানা ভারতে এখন অবস্থিত। মানে যে ড্রোন দিয়ে ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে সেই ড্রোন ভারত থেকে সাপ্লাই হচ্ছে। কল্পনা করা যায়, অবাক ব্যাপার। তো সুতরাং দিল্লি যখন ব্যর্থ হচ্ছে ইরানের এই উত্থিত পরাশক্তি হিসেবে আগমনের পরবর্তী সময়ে সম্পর্ক নবায়নের জন্য, সেক্ষেত্রে ঢাকা এক ধাপ এগিয়ে থাকলেই বলা যায়। কারণ আয়াতুল্লাহ আলী খামেনির পর দিল্লি অনেক বিলম্ব করেছে শোক জানাতে। প্রায় 10 দিন পর একটা যেনতেন শোক দিয়েছে তারা। কিন্তু আমরা প্রথম বিবৃতিতে ভুল করলেও দ্বিতীয়বারই আমরা সংশোধন করেছি এবং আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর বাংলাদেশ সরকার শোক জানিয়েছে, সম্পর্ক নবায়নের চেষ্টা করেছে। হরমুজ প্রণালীতে আমাদের যে তেলবাহী ট্যাঙ্কার এবং অন্যান্য জাহাজ আটকা ছিল সেগুলো উদ্ধারের জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইরানের ঢাকাস্থ দূতের সঙ্গে বারবার আমরা কথা বলেছি। আমরা ইরানের যে পক্ষে আছি, এদেশের জনগণ সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো, সেই বার্তাও তেহরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তো এখন যে আমাদের স্পিকার গেলেন, এটা আসলেই বড় এবং গুরুত্বপূর্ণ একটি বার্তা বহন করছে। প্রিয় দর্শক, আমি একটু কর্মসূচিগুলো জানিয়ে দিতে চাই যে কি কি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার জানাজাকে ঘিরে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন সামরিক বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন বিভিন্ন দেশ থেকে আসা উচ্চ পদস্থ কর্মকর্তা, ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ইরানি বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি আরো জানান দেশের স্থল, নৌ ও বিমান বাহিনী সীমান্ত এলাকা জুড়ে তাদের উপস্থিতি বাড়িয়েছে যাতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। আকরামিনিয়া বলেন ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির আকাশ সীমায় সার্বক্ষণিক নজরদারি করছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর 4 মাস পর তার জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশের ইতিহাসে এটাই সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রীয় জানাজা এবং দাফন।
6 দিন ব্যাপী এই জানাজা ও দাফন অনুষ্ঠান প্রতিবেশী দেশ ইরাক সহ 5টি শহরে অনুষ্ঠিত হবে। শনিবার তেহরানের গ্র্যান্ড মুসাল্লা প্রার্থনা চত্বরে খামেনির জানাজার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। সোমবার তেহরানের রাস্তায় একটি মিছিল হবে। মিছিলটি 7 জুলাই পবিত্র শহর কোমে এবং তারপর ইরাকের নজফ ও কারবালা শহরের দিকে যাবে। আগামী 9 জুলাই খামেনির মরদেহ তার নিজ শহর মাশহাদে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। ইরান ও ইরানের বাইরে থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 1.5 থেকে 2 কোটি শোকাহত মানুষ এতে অংশগ্রহণ করবে। বাংলাদেশ, রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবা সহ 30টিরও বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিনিধিরা এতে যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে। সেই সঙ্গে 90টি দেশের ধর্মীয় নেতারাও এই জানাজায় অংশ নেবেন। বিশাল একটি ব্যাপার। তো বাংলাদেশ এই সুযোগে শোক বার্তা জানাচ্ছে তেহরানকে এবং সংহতিও জানাচ্ছে। আমরা মনে করি বাংলাদেশ তার স্বাধীন কূটনীতির মাধ্যমে উন্নতির চরম শিখরে পৌঁছাক। বাংলাদেশ কারো কাছে দাসত্ব দেয়া নয়, স্বাধীন সার্বভৌমত্বপূর্ণ একটি রাষ্ট্র। সুতরাং তার কূটনীতিও হবে স্বাধীন। আমরা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করব আমাদের প্রয়োজনে, একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ চীনের সঙ্গেও আমাদের চমৎকার সম্পর্ক এগিয়ে যাবে। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হবে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং তুরস্কের সঙ্গেও। তবে যদি আন্তরিকভাবে আত্মসমালোচনা করে ভারত তার ভুল বুঝতে পারে, তাহলে আমাদের প্রতিবেশী এই দেশটির সঙ্গেও সম্পর্ক করতে কোনো বাধা নেই, কারণ ভারতের জনগণ তো আমাদের মঙ্গল কামনা করে সবসময়। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।